we are even more prepared than previous war. ইসরায়েল ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু তারা জানতো না তারা নিজের বিপদ নিজে ডেকে এনেছে। জুনের 12 দিনের যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং তাদেরকে বানিয়ে দিয়েছে এক অপ্রতিরোধ্য সামরিক দানব। তেহরান আজ এমন সব অস্ত্র প্রস্তুত রেখেছে যা আগে কখনো দেখেনি বিশ্ব। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলার নিয়ম পাল্টে গেছে। এখন থেকে ইরান আর ডিফেন্স খেলবে না, ইরান খেলবে অ্যাটাক। তাহলে কি জুনের যুদ্ধ ছিল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ভুল, যা ইরানকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করে দিয়েছে? ইরান কি তাদের গোপনীয় অস্ত্রাগার থেকে সেই অজানা অস্ত্র বের করতে চলেছে, যা ন্যাটো এবং আমেরিকার সেন্টকমকেও চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে? কেন ইরান হঠাৎ করে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের জন্য তাদের দরজা বন্ধ করে দিল? ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ভেতরে কি তারা গোপনে কোনো চূড়ান্ত প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে? আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টার সেই উক্তি, তেহরানের বিরুদ্ধে শক্তির প্রয়োগ বোকামি, এটি কি ইসরায়েল এবং আমেরিকার জন্য একটি চূড়ান্ত এবং ভয়ঙ্কর সতর্কবার্তা? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক পরিবর্তনের গভীরে। 12 জুন 2025 ইসরায়েল এবং আমেরিকা যখন কোনো উস্কানি ছাড়াই ইরানের উপর এক নজিরবিহীন হামলা চালিয়েছিল, তখন তারা ভেবেছিল তারা ইরানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু আজ মাত্র কয়েক মাস পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরান শুধু ঘুরে দাঁড়ায়নি, তারা ফিরে এসেছে এক নতুন এবং আরও ভয়ঙ্কর রূপ নিয়ে। দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে তথ্যগুলো দিয়েছেন তা তেল আবিব এবং ওয়াশিংটনের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তিনি বলেছেন, আমরা এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির অনুশীলন করছি। এর অর্থ কি? এর অর্থ হল ইরান এখন আর শুধু পুরনো ব্যালিস্টিক মিসাইলের উপর নির্ভরশীল নয়, তারা তাদের সামরিক সক্ষমতাকে আধুনিক যুদ্ধের সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার। ইরান এমন প্রযুক্তি অর্জন করেছে যা দিয়ে তারা শত্রুর ড্রোন এবং কমিউনিকেশন সিস্টেমকে জ্যাম করে দিতে পারে। হাইপারসনিক মিসাইল, তাদের হাতে এখন এমন সব মিসাইল রয়েছে যা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলে এবং যা ঠেকানোর সাধ্য কোনো আয়রন ডোম বা পেট্রিয়ট সিস্টেমের নেই। আর্টিলারি শিলিং এবং সাজোয়া বহর, ইরানের পদাতিক বাহিনী এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা যে কোনো স্থলযুদ্ধে ইসরায়েলি বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আরাকচি দাবি করেছেন, এই যুদ্ধ শুধু ইসরায়েলের সাথে ছিল না, এটি ছিল ন্যাটো দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এর বিরুদ্ধে ইরানের যুদ্ধ। এবং ইরান সেই যুদ্ধে শুধু টিকেই থাকেনি, তারা তাদের শক্তির প্রদর্শনও করেছে। এটি পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য চিরতরে ইরানের পক্ষে ঘুরিয়ে দিয়েছে। কেন জুনের যুদ্ধটি ইসরায়েলের জন্য আত্মঘাতী ছিল? কারণ এই যুদ্ধ ইরানকে তাদের দুর্বলতাগুলো চিনতে সাহায্য করেছে এবং সেগুলোকে শক্তিতে রূপান্তর করার সুযোগ করে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা কামাল খারাজি ঠিক এই বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, এই পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা একেবারেই বোকামি। তিনি বুঝিয়েছেন যে ইরান এখন আর সেই আগের ইরান নেই যাকে হুমকি দিয়ে দমিয়ে রাখা যেত। জুনের হামলায় ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল ইরানের কিছু পরমাণু স্থাপনায় আঘাত এনেছিল ঠিকই, কিন্তু সেই আঘাত ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে আরও দ্রুত ধাবিত করেছে। যুদ্ধের পর থেকে ইরানের তেল রপ্তানি আকাশচুম্বী হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ এখন তাদের সামরিক বাজেট এবং গবেষণা ও উন্নয়নে ব্যয় করা হচ্ছে। ইরান তাদের প্রক্সি বাহিনী, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের মিলিশিয়াদের আরও বেশি শক্তিশালী অস্ত্রে সজ্জিত করেছে। হিজবুল্লাহ ভেবেছিল তারা সাপের মাথা কেটে ফেলবে, কিন্তু তারা দেখছে এখন তাদের চারপাশেই হাজারো ফনা বিষাক্ত ছোবল মারার জন্য প্রস্তুত। যুদ্ধের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক ফলাফল হল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সাথে ইরানের সম্পর্কের অবনতি। যুদ্ধের আগে ইরান কিছুটা হলেও আন্তর্জাতিক পরিদর্শকদের সাথে সহযোগিতা করছিল, কিন্তু ইসরায়েলি হামলার পর সেই পথ বন্ধ হয়ে গেছে। আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, হামলার পর বাস্তবতা পাল্টেছে, তাই পূর্বের নিয়মে সহযোগিতা সম্ভব নয়। ইরানের এই কঠোর অবস্থানের পেছনে একটি যৌক্তিক কারণ রয়েছে। ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল, তখন IAEA তার কোনো নিন্দা জানায়নি। ইরানের চোখে এটি ছিল IAEA এর চরম পক্ষপাতিত্ব এবং বিশ্বাসভঙ্গ। তারা মনে করে IAEA এখন আমেরিকার হাতের পুতুল ছাড়া আর কিছুই না। তাই তেহরান ঘোষণা দিয়েছে, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশে তারা সুনির্দিষ্ট এবং স্পষ্ট চুক্তি ছাড়া অনুমতি দেবে না। এটি এক ভয়ঙ্কর ইঙ্গিত। এর মানে হল নাতাঞ্জ এবং ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভেতরে এখন কি ঘটছে তা বিশ্ব জানতে পারছে না। ইরান কি সেখানে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে?
তারা কি সেখানে পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে? এই অজানা ভয়টাই এখন পশ্চিমা বিশ্বকে তাড়িয়ে বেড়াচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে থাকা তথ্য এই ভয়কে আরও ঘনীভূত করছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের গভীরে এমন এক নতুন টানেল খনন করেছে যা স্যাটেলাইট নজরদারির বাইরে। এই টানেলগুলোতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক IR-6 এবং IR-9 সেন্ট্রিফিউজ, যা পুরনো মডেলের তুলনায় 50 গুণ বেশি দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। একজন ফরাসি পারমাণবিক বিজ্ঞানী, যিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইরান এখন ব্রেকআউট টাইম বা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সময়কে কয়েক সপ্তাহ থেকে কমিয়ে কয়েক দিনে নামিয়ে এনেছে। তারা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাদের থামানো প্রায় অসম্ভব। ইসরায়েলি হামলা তাদের কর্মসূচিকে থামায়নি, বরং সেটিকে মাটির আরও গভীরে এবং আরও সুরক্ষিত অবস্থায় নিয়ে গেছে। এই পরিস্থিতি শুধু ইসরায়েলকেই নয়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোকেও নতুন করে ভাবাচ্ছে। তারা বুঝতে পারছে আমেরিকার উপর নির্ভর করে আর ইরানের এই উত্থান ঠেকানো যাবে না। তাই রিয়াদ এবং আবুধাবি এখন তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। এটি ইরানের জন্য আরেকটি বিশাল কৌশলগত বিজয়। তারা তাদের সামরিক শক্তি দিয়ে শুধু শত্রুকে ভয় দেখাচ্ছে না, বরং সেই ভয়কে কাজে লাগিয়ে তাদের প্রতিবেশীদেরও নিজেদের দলে টানছে। ইরানের এই নতুন অবস্থা প্রমাণ করে তারা আর কোনো আঞ্চলিক শক্তি নয়, তার একটি বিশ্বশক্তির মতো আচরণ করছে। আব্বাস আরাকচির সেই উক্তি, হামলার পর বাস্তবতা পাল্টেছে, এটি শুধু একটি বাক্য নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক সমীকরণের সারসংক্ষেপ। ইরান এখন সেই চালকের আসনে বসে আছে যেখান থেকে তারা পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে। ইরান শুধু সামরিকভাবেই শক্তিশালী হয়নি, তারা কূটনৈতিকভাবেও অনেক বেশি চতুর হয়ে উঠেছে। যুদ্ধের পর থেকে তারা ঘোষণা দিয়েই যাচ্ছে যে তারা আলোচনায় ফিরতে প্রস্তুত, কিন্তু তাদের শর্ত হলো আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে। এর মানে হলো ইরান আর কোনো চাপ বা নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার করবে না। তারা আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করতে চাও, তবে আমাদের সামনে সমান মর্যাদায় কথা বলো, আমাদের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করো না। বিশ্লেষকরা মনে করছেন এটি ইরানের একটি সময় ক্ষেপণ করার কৌশল। তারা আলোচনার টেবিলে বসে সময় পার করবে, আর পর্দার আড়ালে তাদের সামরিক এবং পারমাণবিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। ইরান ঠিক সেই পথে হাঁটছে যে পথে হেঁটে উত্তর কোরিয়া আজ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। ইসরায়েল আগুন নিয়ে খেলতে গিয়ে এখন সেই আগুন তাদের দিকে ধেয়ে আসছে। জুনের যুদ্ধ কোনো সমাধান আনেনি, বরং এটি একটি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়ঙ্কর সংঘাতের বীজ বুনে দিয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে আঘাত করলে তারা শুধু প্রতিঘাতই করে না, তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। তেহরানের হাতে এখন যে অস্ত্র রয়েছে তা হয়তো মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে দেবে। ইসরায়েল এবং আমেরিকার জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তারা যদি এখনই ইরানের এই নতুন শক্তিকে মেনে না নেয়, তবে পরবর্তী সংঘাত হবে তাদের অস্তিত্বের জন্য হুমকি। বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দিকে, যেখান থেকে শোনা যাচ্ছে এক নতুন অপ্রতিরোধ্য এবং বিজয়ী শক্তির গর্জন। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইসরায়েল ভেবেছিল হামলা করে ইরানকে ধ্বংস করবে, কিন্তু ইরান আজ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। ইরানের এই অপ্রতিরোধ্য পুনরুত্থান এবং সামরিক সক্ষমতাকে প্রমাণ করে না যে আগ্রাসনের জবাব দেওয়ার জন্য তেহরান এখন সম্পূর্ণ প্রস্তুত। জুনের যুদ্ধের এই ফলাফল এবং ইসরায়েলের চূড়ান্ত কৌশলগত পরাজয়কে আপনি কিভাবে দেখছেন? আপনার সাহসী মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন প্রতিরোধের এই নতুন ইতিহাসের বার্তা।